আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি ভিয়েনার যে নগর ভবন রয়েছে, যেটাকে বলা হয় রাথ হাউস, সেই রাথ হাউস প্লাসের সামনে। তো এখান থেকে আজকে ভিডিওটা শুরু করতে যাচ্ছি। আজকে আমার ভিডিওর প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে অস্ট্রিয়াতে বৈধতা। অস্ট্রিয়াতে আপনি কিভাবে বৈধ হবেন বা অস্ট্রিয়াতে মানুষজন কিভাবে একটা মাইগ্রেন্ট হিসেবে এই দেশে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পায়, সেই নিয়েই মূলত আজকের আলোচনা। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। তো চলুন দর্শক, ভিডিওটি শুরু করা যাক। তো অস্ট্রিয়ার বৈধতা নিয়ে কথা বলতে গেলে আমি প্রথমেই আপনাদেরকে একটা বিষয় উল্লেখ করতে চাই যে আমি কোনো ইমিগ্রেন্ট লয়ার নই, এবং আমার শুধু বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে জিনিসটা শেয়ার করার জন্য এবং সতর্ক করে দেওয়ার জন্যই মূলত এই ভিডিওটা তৈরি করা। তো যারা বিদেশে অবৈধভাবে আসতে চান তাদেরকে আমি অনুরোধ করব তারা যেন এই ভুল কাজটি না করেন এবং দেশের যেই গৌরব বিদেশের মাটিতে নষ্ট না করেন। আপনাদের কাছে এটা একটা অনুরোধ আমার থাকবে যে আপনারা অবৈধভাবে বিদেশে আসবেন না। তো অস্ট্রিয়া সম্পর্কে দুই একটা কথা বললেই নয় যে অস্ট্রিয়া মধ্য ইউরোপের একটা দেশ, এবং এখানে প্রায় 30% লোকই আপনার মাইগ্রেন্ট বা অভিবাসী বলা যায়, যারা বিভিন্ন দেশ থেকে এই দেশে এসে আপনার বসবাস করে বা স্থায়ীভাবে বসবাস করে, কেউ অস্থায়ীভাবে বসবাস করে, এরকম অবস্থা। তো কোন কোন দেশ থেকে মূলত অভিবাসীরা আসে? ইউরোপ যেহেতু একটা ওপেন প্লেস, সেই জন্য ইউরোপের আশেপাশের যে দেশগুলো যেমন হাঙ্গেরি, স্লোভাকিয়া, তারপরে জার্মানি, সুইজারল্যান্ড, ইটালি, তারপরে আরেকটু দূরে গেলে যেমন ক্রোয়েশিয়া বা অন্যান্য দেশের লোকজনও এখানে আসে। তারা হচ্ছে ইউরোপিয়ান লোক, তারা এই দেশে আসে এবং কাজ করে। কিন্তু আমরা যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে আসি তারাও তো এই দেশে অভিবাসী। তো এইসব দেশের মধ্যে অধিকাংশই হয়ে থাকে যেমন তুরস্ক বা তুর্কি যেটা আমরা বলি, তারপরে ইজিপ্ট, আরও রয়েছে বিভিন্ন দেশ যেমন আফগানিস্তান, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, আরও বিভিন্ন দেশ। এমন কোনো দেশ আসলে বাকি নেই যেখান থেকে আসলে মানুষজন আসে না। যেমন স্পেন থেকে আসে, তারপরে ল্যাটিন আমেরিকা থেকেও আসে, যেমন আর্জেন্টিনা, তারপরে বিভিন্ন পর্তুগিজরা আসলে খুব কম আসে, আমি দেখি নাই। তো এইসব কান্ট্রির লোকজন মূলত এই দেশে ইমিগ্রেন্ট হয়ে থাকে। কথা হচ্ছে এইসব দেশের লোকেরা যে এই দেশে আসে তারা কিভাবে এই দেশে বৈধভাবে বসবাস করে। যেসব দেশে মূলত যুদ্ধ চলতেছে বা যুদ্ধ হয়েছে, ওই সব দেশের যে অস্বাভাবিক অবস্থার কারণে তারা এদেশে এসে শরণার্থীর আবেদন করে এবং তারা অনায়াসে এদেশে একটা বৈধভাবে থাকার পারমিশন পেয়ে যায়। এক্ষেত্রে এইসব দেশগুলো হচ্ছে যেমন আফগানিস্তান, তারপরে সিরিয়া বা এইসব দেশের লোকেরা যারা এইসব দেশে আসে তারা কিন্তু অনায়াসেই যুদ্ধের কারণে তারা এই দেশে স্থায়ীভাবে বসবাস করার একটা পারমিশন পেয়ে যায়। মাইগ্রেন্ট হবার আরেকটা সহজ পদ্ধতি হচ্ছে আপনার এই অস্ট্রিয়াতে ওয়ার্ক পারমিট ভিসায় আসা। এখন এই ওয়ার্ক পারমিট ভিসাটা আগে অনেক অ্যাভেলেবেল ছিল, কিন্তু বর্তমান সরকার বা যাই বলেন তারা এই ওয়ার্ক পারমিট ভিসাটাকে অনেক কম দিচ্ছে। একমাত্র স্কিল্ড যারা তাদেরকেই মূলত এ ধরনের ওয়ার্ক পারমিট ভিসাটা দেওয়া হয়।
আর জেনে রাখা প্রয়োজন, এই ওয়ার্ক পারমিট ভিসা যদি কেউ আসে এবং সে কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে, যেমন 5 থেকে 6 বছর পরে তারা দাওয়ান আফেনথাল্ট মানে হচ্ছে পার্মানেন্টলি রেসিডেন্টের জন্য আবেদন করতে পারে। এক কথায় যারা পার্মানেন্ট রেসিডেন্ট হয় তারা অনায়াসে এদেশের নাগরিক স্থায়ীভাবে বসবাস করার অনুমতি পেয়ে যায়। আছি ভিয়েনা ইউনিভার্সিটি বা যেই ভিয়েনার যে মেইন ক্যাম্পাস রয়েছে ভিয়েনা ইউনিভার্সিটির, সেই মেইন ক্যাম্পাসের ভিতরে দেখুন কত সুন্দরভাবে জিনিসটাকে সাজানো, একদম ওল্ড একটা ইউনিভার্সিটি। এটা প্রায় 600 বছরের পুরাতন একটা ইউনিভার্সিটি এবং দেখুন এই সিঁড়ি এবং সেই কারুকাজগুলো এত সুন্দর যে দেখতে একদম অমায়িক লাগে। ওয়ার্ক পারমিট ছাড়াও মানুষ বেশিরভাগ এই দেশে যেই অপশনে আসে সেটা হচ্ছে স্টুডেন্ট। এদেশে অনেক স্টুডেন্ট এসে থাকে যারা পড়াশোনা করে, অনেকে পড়াশোনা শেষ করে বা পড়াশোনা কেউ শেষ না করতে পেরে একটা লং টাইম যে থেকে যায় এই দেশে, সেই রুলস অনুযায়ী একটা সময় পরে তারা পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়। তো এভাবে অনেকেই এই পর্যন্ত কাগজ পেয়েছে, বলতে পার্মানেন্টভাবে রেসিডেন্ট করার জন্য যে রেসিডেন্ট পারমিট পেয়েছে। তাছাড়া অনেকে আবার পড়াশোনা কন্টিনিউ করে শেষ করে তারপরে জব সিকিং ভিসায় রয়ে যায় এবং তারা একটা সময় পরে জব পেয়ে গেলে বা ব্লাইবেন রেক্ট অনুযায়ী একটা 6 বছরের যে রেক্ট, যে এই দেশে থাকলে 6 বছর পরে দাওয়ান আফেনথাল্ট বা পার্মানেন্ট রেসিডেন্টের জন্য আবেদন করতে পারে। স্টুডেন্টদের অনেকে আবার এই দেশের কোনো নাগরিককে বিয়ে করার মাধ্যমেও এই দেশে স্থায়ীভাবে থাকার অনুমতি পেয়ে যায়। আমার সামনে যেই চার্চটা দেখতে পাচ্ছেন বা ক্যাথিড্রাল, এটা হচ্ছে ভোটিভ কির্কে। এটা পুরাতন একটা চার্চ। এটা ঠিক ভিয়েনা ইউনিভার্সিটির ঠিক অপোজিটে অবস্থিত এবং চার্চটা দেখতে অনেক সুন্দর। আর এখন উইন্টার চলে আসছে, এই উইন্টার সময়ে যে একটা ঝরা পাতা এবং কালার, যে একটা সুন্দর অরেঞ্জ হলুদ মিলে সুন্দর সুন্দর কালার তৈরি হয়, এগুলো দেখতে অনেক সুন্দর লাগে। Israel wegen 18 toter Gefangener, die nach wie vor im Gazastreifen sind, mit der Wiederaufnahme des Völkermords droht, spricht niemand über die mehr als 700 getöteten PalästinenserInnen, die seit Jahren in Israel. Während US-Präsident Trump die Entwaffnung des palästinensischen Widerstands fordert, ist keine Rede von der Entwaffnung Israels, das soeben einen Genozid verübt hat und weiterhin täglich Morde im Gazastreifen begeht. এখানে প্যালেস্টাইনকে মুক্ত করার জন্য একটা স্লোগান চলতেছে। তো আমিও দেখি এখানে কিছু লেখা যায় কিনা। যারা শহীদ হয়েছে তাদের স্মরণে মূলত এখানে এই যেই কাগজ না, এগুলো মূলত হচ্ছে কাপড়, সেই কাপড়ের মধ্যে তাদের শহীদদের নাম আসলে লেখা হচ্ছে। Medien und Politik schon wieder durch die wackelige Phase 1 des Waffenstillstands in Frage gestellt. Nicht wert ist, auf die PalästinenserInnen im Gas weniger sichtbaren Kolonialisierung einer skrupellosen Elite zu ermöglichen. Und dem Kapital. Solidarität mit den Verdammten dieser Erde. Hier bis 19 Uhr und natürlich auch dann noch länger hier zu bleiben und das Protestcamp zu unterstützen. Free Palestine! Free, 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 free Palestine! Free Palestine! Boycott Israel! Boycott Israel! Boycott Israel! Boycott Israel! Boycott Israel! Boycott Israel! ভিডিওর এই অংশটা থাকছে যারা যে দর্শকরা আমার ভিডিওতে অ্যাজাইলাম নিয়ে ভিডিও বানানোর কথা বলেছেন তাদের জন্য।
তো আমি আসলে এই ধরনের কাজে উৎসাহী নই, বা এই ধরনের বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে আসলে মন থেকে চাই না, কারণ এতে দেশের একটা ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এবং এই ধরনের কাজটা আসলে আমার পক্ষে করা ঠিক না। তারপরে আমি যে অপশনে কথা প্রসঙ্গে এসেই যায় আসলে মানুষ কিভাবে বৈধ হয়। তো অনেকে আছে যারা অবৈধভাবে অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা লাগিয়ে এইসব দেশে আসে এবং এসে তারা রাজনৈতিক আশ্রয় নেয়, যেটাকে বলা যায় যে পলিটিক্যাল শেল্টার বা যাই হোক, এই ধরনের আশ্রয় নিয়ে একটা সময় পরে তারা পজিটিভ রেজাল্ট পেলে তারা এই দেশে বৈধভাবে থাকার অনুমতি পায়। কিন্তু এক্ষেত্রে আরও অনেক অসুবিধা রয়েছে, যেমন যারা এদেশে বৈধ হয় তারা প্রথম অবস্থাতে তারা দেশে যাওয়ার কোনো পারমিশন পায় না, যেহেতু তারা বলছে যে তারা বাংলাদেশের সমস্যা আছে বলেই তারা এদেশে আসছে। তো তাদেরকে এই দেশ থেকে বাংলাদেশে যাওয়ার পারমিশন দেওয়া হয় না। তো এই ধরনের ভুক্তভোগীর সংখ্যা অনেক রয়েছে। তো আমি এই ধরনের অবৈধ কাজ করার থেকে আপনাদেরকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং আমি চাই না আমার দেশের ভাবমূর্তি অন্য দেশে এসে ক্ষুণ্ণ হোক, কোনো নেগেটিভ ইফেক্ট আমার জাতির উপর পড়ুক। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। তো সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই বাই।